শতবার্ষিকী স্মারক তুলে দেওয়া হচ্ছে। মাননীয় শিক্ষক বাবুকে এবং সেই সঙ্গে শিক্ষা মন্দিরের পক্ষ থেকে সামান্য উপহার হিসেবে বিবেকানন্দের বই তুলে দেওয়া হচ্ছে। এখন অভ্যর্থনা জানানো হচ্ছে অপর বিচারক কৃষ্ণেন্দু ঘোষ মহাশয়কে। তাকে অভ্যর্থনা জানাচ্ছেন শিক্ষা মন্দিরের সহপ্রধান শিক্ষক মহাশয়। প্রথমে উত্তরণের প্রতীক উত্তরীয়, পুষ্পস্তবক, শতবার্ষিকী স্মারক এবং বিবেকানন্দের বই। সেই সঙ্গে আমাদের শতবার্ষিকী উৎসবের আমন্ত্রণ পত্র। অনুষ্ঠানের শুরুতে শিক্ষা মন্দিরের অন্যতম সহ শিক্ষক বিকাশ মন্ডল মহাশয়কে সামান্য বিষয় কথা বলার জন্য বলেছে। ওম সহনা ভবতু সহনৌ ভুনাক্তু সহ বিজ্ঞান করবাবহে তেজস্বী নমোস্তুতে মা স্বস্তি নমো। ওম শান্তি শান্তি শান্তি। আজ থেকে 1897 সালে স্বামীজি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক তার 26 বছর পরে 1923 সালে এই সরিষা রামকৃষ্ণ মিশনে শিক্ষা শুরু হয়। এই শিক্ষাকে কেন্দ্র করে হয়েছিল ধর্মীয় সংস্কৃতির নবজাগরণের সূত্রপাত করেছিলেন স্বামী গণেশানন্দজি মহারাজ। মাত্র 7 জন ছেলেকে নিয়ে এই শিক্ষা মন্দিরে বীজ বপন হয়েছিল। তা ধীরে ধীরে 100 বছরের মধ্যে দিয়ে বৃক্ষে রূপান্তরিত হয়েছে। তার আমরা 100 বর্ষ পালন করছি। শুধু এখানে শিক্ষা একমাত্র মোড় ছিল তা নয়, ছেলেদের মধ্যে শারীরিক কথা বলা হয়েছিল এবং তার সাথে সাথে যদি বৈদিক বিকাশ ঘটে সেটাও করা হয়েছিল। এবং আমাদের এখানে প্রথম এই দক্ষিণ চব্বিশ অঞ্চলে একটা নীতি শিক্ষার উপরে গুরুত্ব আরোপ করেছিলেন মহারাজ। সেই গণেশানন্দজির কাজকে আরো বাস্তবায়িত করেছিলেন স্বামী নীলমোহনানন্দ। স্বামী নীলমোহনানন্দজি প্রায় 30 বছর সম্পাদক ছিলেন। তখন এদিকে যে শিক্ষার উন্নতি ঘটবে সেটা তিনি ব্যবস্থা করেছেন। তারপর সেই শিক্ষাকে এগিয়ে নিয়ে গেছিলেন স্বামী যোগানন্দ, সবার প্রিয় মহিলা। সেই শিক্ষা আজও আমাদের কাছে আছে। শুধু যে শিক্ষার উন্নতি হয়েছিল তা নয়, এই অঞ্চলে বহু অঞ্চলে আমাদের গ্রাম অঞ্চলে তখন রাত্রিকালে পড়াশোনা করানো হতো। সেই শিক্ষা ব্যবস্থা প্রচলন করা হয়েছিল এবং বিভিন্ন গ্রামে আমাদের ক্লাবকে ভিত্তি করে শিক্ষা গঠন করা হয়েছিল। এখন বর্তমান যুগ হচ্ছে শিক্ষার দিক দিয়ে খুব এগিয়ে গেছে এই অঞ্চলের মানুষেরা এই রামকৃষ্ণ মিশনকে কেন্দ্র করে। এবং আরেকটা কথা বলছি যে রামকৃষ্ণ মিশনের শুধু শিক্ষার কথা বলা হচ্ছে না, আমরা গ্রামে গ্রামে গিয়ে যখন আমি ছাত্র ছিলাম বহু গ্রামে যেতাম, গ্রামে গিয়ে সোশ্যাল সার্ভিস কাজ করা হতো এবং তাদের শিক্ষার কথা বলা হতো এবং ধর্মীয় আচার আচরণের কথা বলা হতো এবং যে কিভাবে শ্রদ্ধা করতে হয় সেসব শেখানো হতো। যে আমাদের যে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, এই কথাটি আমাদের বারবার প্রচার করা হতো। এবং রামকৃষ্ণ মঠ মিশনের উদ্দেশ্য ছিল আত্মনাম মোক্ষাস্ত জগদ্ধিতায় চা, এই কথাও আমাদের প্রচার করা হতো এই গ্রামে গ্রামে গিয়ে। সেই শিক্ষা প্রতিষ্ঠান যে 100 বছর ঘাত প্রতিঘাতের মধ্যে এগিয়ে গেছে সেটি খুবই আনন্দদায়ক। এবং তোমাদের যে আমাদের 3টে ব্লকের মাধ্যমে এই প্রচার করা হয়েছে, এই বলে আমি আমার শেষ করছি। ধন্যবাদ বিকাশ মন্ডল মহাশয়কে। এবারে সহকারী শিক্ষক স্বপন রায় মহাশয়কে সংক্ষেপে 2 কথা বলার জন্য অনুরোধ করেছি। প্রথমে মঞ্চে উপবিষ্ট প্রধান শিক্ষক মহারাজ এবং সহকারী প্রধান শিক্ষক মহারাজ এবং মাননীয় বিচারকবৃন্দ ও আমার সহকর্মী এবং আমার পরম বন্ধু বিকাশ, যাকে আমার আন্তরিক অভিনন্দন ও সামনে বিভিন্ন স্কুল থেকে যারা এসেছেন তাদের অভিভাবক
ছাত্র ছাত্রী এবং আমার সহকর্মী বৃন্দকে আমার উষ্ণ অভ্যর্থনা জানিয়ে 2-4টি কথা বলছি। বিকাশ দা অনেক কথাই বললেন যে এই স্কুল সম্পর্কে, মিশন সম্পর্কে। তো আমরাও এই মিশনের ছাত্র সৌভাগ্যক্রমে এখানে শিক্ষক হয়ে এখানে এসেছি এবং এই আশ্রমের মধ্যে রয়েছি একটা সুদীর্ঘ সময় ধরে। সেই 1979 থেকে 2024 এই সুদীর্ঘ সময় আমরা মিশনে রয়েছি এবং মহারাজদের পদতলে এবং তাদের আশীর্বাদ ধন্য হয়ে আজকের দিনে আমার গর্ব এবং আনন্দ হচ্ছে এই জন্যই এই মিশন থেকেই বা শিক্ষা প্রতিষ্ঠান থেকেই আমরা পড়াশোনা করেছি এবং এখানে এখনো কাজ করছি। আর আরো বেশি গর্ব হচ্ছে যে আমাদের কর্মজীবনে এই 100 বছর আমরা পালন করতে পারছি, দেখতে পাচ্ছি এবং এতে অংশগ্রহণ করতে পারছি। এটা আমাদের কাছে সবচেয়ে বড় আনন্দের বিষয়। আর আজকের বক্তৃতা প্রতিযোগিতা আছে এবং এই বক্তৃতা প্রতিযোগিতার মধ্য দিয়ে 23, 24, 25-এর যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা সমাপ্তি ঘটবে এবং আগামী দিনে আমাদের আরো বড় অনুষ্ঠান রয়েছে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই এবং সবাইকে খবর দেওয়ার জন্য অনুরোধ করছি যে এই অনুষ্ঠানে আপনারা আসুন, অংশগ্রহণ করুন এবং এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করুন। 29 তারিখে আমাদের প্রোগ্রাম রয়েছে, 30 তারিখ রয়েছে, 1 তারিখ রয়েছে আর 3 তারিখ রয়েছে। 3 তারিখে আমাদের অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটবে। আজকের অনুষ্ঠানটা শুরু হবে, বেশি সময় নষ্ট করবো না। মহারাজরা রয়েছে, সবাইকে আমার আন্তরিক আরেকবার ভালোবাসা, অভিনন্দন ও শ্রদ্ধা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার। এবারে আজকের প্রতিযোগিতার অন্যতম বিচারক শিক্ষিকর দাস মহাশয়কে প্রতিযোগিতার নিয়মাবলী সম্বন্ধে 2-4 কথা বলার জন্য বলছি। আচ্ছা, সবাইকে নমস্কার এবং মঞ্চে উপবিষ্ট আমার মহারাজদের অকুণ্ঠ শ্রদ্ধা জানাই যে আজকে আমি এখানে আসার সুযোগ পেয়েছি। কারণ আমরা একটা অন্য বলয়ে থাকি আর কি, এবং অনেক দিন থেকে যে সুযোগ করে দেওয়ার জন্য সামনে বসে আছে আমার ভাতৃপতি, তাকেও আমি আমার অভিনন্দন জানাই, আমার ধন্যবাদ জানাই যে আজকে আমি এখানে আসতে পেরেছি। যে কোনো একটা প্রতিষ্ঠানকে 100 বছর চালিয়ে নিয়ে যাওয়া, সেটার মধ্যে মনে হয় অন্য একটা শক্তি থাকে এবং সেই শক্তিটা হচ্ছে আর কেউ নাই, আমাদের পুরানো ভগবান এবং জ্ঞাত মানুষ ভগবান যিনি শ্রীরামকৃষ্ণ। তো শ্রীরামকৃষ্ণ হচ্ছে কি একটা কি বলবো, এটা একটা বলয়। এই বলয়ের মধ্যে যদি কোনোদিন কোথাও কোনো সুযোগে ঢুকতে পারি, রিসেন্টলি নিকবিটে একটা অনুষ্ঠানে গেছিলাম, আমি একই কথাই বলেছিলাম, এটা আমার কাছে মনে হয় যেন একটা পূর্তি পাওনা হয়, প্রাপ্তি হয়। তো এখানে যে সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীবৃন্দ যারা এসেছে, তাদের প্রত্যেককে আমি অভিনন্দন জানাবো এবং ধন্যবাদ জানাবো যে আজকে সুযোগ উপেক্ষা করেও আপনারা এসেছেন এবং আপনাদের বাচ্চাদেরকে যে সর্বাঙ্গীন শিক্ষাদানের যে ব্যাপারটা আছে, রামকৃষ্ণ মঠ মিশন যেটা নিয়েই চলে আর কি, তো তার ভাগিদার হতে পেরেছেন, অংশীদার হতে পেরেছেন, তার জন্য আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। এখানে বক্তৃতা করার সময় নয়, বক্তৃতা তো করবে আমার বাচ্চারা যারা এসেছে, ছেলে মেয়েরা যারা এসেছে, তারাই শিখবে বক্তৃতা করা। এবং আরেকটা জিনিস আমার মনে হয় যে কিন্তু আমারও 31 বছর শিক্ষকতা বিশ্ববিদ্যালয়ে করছি আমি, তো আমার মনে হয় যে আমাদের ছেলেদের যেটা অভাব হয় বিভিন্ন পড়াবে যায়, আমি ন্যাশনাল ইন্টারন্যাশনাল পড়াবে গিয়েও দেখেছি আমাদের ছেলেদের প্রেজেন্টেশন যে পাওয়ার, এই যে সুবক্তা ওরেশন, এইখানে আমাদের একটা ঘাটতি আছে। আমি জানি না আমাদের বাঙালি ছেলেদের মধ্যে বিশেষ করে আছে এই যে উদ্যোগ, সাধু উদ্যোগ, এই ছোট বয়স থেকে যে তাদেরকে ধরে তৈরি করা, সর্বাঙ্গীনভাবে মানুষ করে তোলার যে প্রচেষ্টা, রামকৃষ্ণ মঠ মিশনের আন্ডারে রামকৃষ্ণ শিক্ষামন্ত্রীর আয়োজন করেছে, তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি বেশি কথা বলবো না, কারণ আমরা আসল প্রোগ্রামে জেনেছে। সবাইকে আবার একবার স্থানে আমার শ্রদ্ধা এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি। নমস্কার। এবারে অপর বিচারক কৃষ্ণেন্দু ঘোষ মহাশয়কে বক্তৃতা প্রতিযোগিতায় প্রতিযোগীদেরকে কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিয়ে বক্তব্য দেওয়া উচিত সে সম্বন্ধে আলোকপাত করার জন্য অনুরোধ করব। মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহারাজ,
সহপ্রধান শিক্ষক মহারাজ এবং শ্রদ্ধেয় শিক্ষক মহাশয় এবং সহ বিচারক প্রত্যেককে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। সম্মুখে উপবিষ্ট বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শ্রেণীর ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা যারা আছে প্রত্যেককে শ্রদ্ধা এবং নমস্কার জানাই। আজকের সত্যি আজ আমার কাছে খুব একটা বড় প্রাপ্তি যে বিদ্যালয় 100 বছরের পদার্পণ করছে, আর 100 বছর উদযাপন অনুষ্ঠানে আমি একটা পাঠ হয়ে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি। যদিও আজকের আমি সেই ছাত্রছাত্রীদের কাছ থেকে কিছু শিখবো বলে এসেছি, ওরা যখন বক্তব্য রাখবে ওদের কাছ থেকে অনেক জ্ঞান আহরণ করবো। রামকৃষ্ণ মিশন এটা তো বলার অপেক্ষায় থাকে না, নামটা উচ্চারণের সঙ্গে সঙ্গে সারা পৃথিবী জেনে গেছে। যদি মঙ্গল গ্রহেও কিছু মানুষ থাকতো তারাও জেনে যেত আমাদের এই গর্বের প্রতিষ্ঠানটা কি। আজকের দিনে আর আমাদের বলতে হয় না রামকৃষ্ণ মিশন থেকে যে ছাত্রছাত্রী বেরোয় তাদের চলন বলন আচার আচরণ বুঝিয়ে দেয়। মানুষ হতে গেলে কিরকম ভাবে তৈরি হতে হয় এখান থেকে শিক্ষা গ্রহণ করে। আমি গর্বের সঙ্গে বলি এই বিদ্যালয় থেকে আমার নিজের ভাগ্নে আমার বড় দিদির ছেলে এখান থেকে আবাসিক ভাবে পড়াশোনা করে 10ম শ্রেণী পাস করে দিয়েছে, মহারাজ হয়তো চিনবেন। আর আমার বাড়ি যেহেতু জয়নগর, নির্ভীক রামকৃষ্ণ মিশনের সাথে আমাদের ওতপ্রোত ভাবে আমরা জড়িত আছি। সুতরাং মিশনের সান্নিধ্য আমরা বরাবরই পেয়ে থাকি। মিশনের আশীর্বাদ আমাদের মাথার উপরে সবসময় আছে, মহারাজদের আশীর্বাদ আমাদের মাথায় সবসময় আছে। আর কিছু বলবো না, আমার সে ছাত্রছাত্রী আমরা যখন চেয়ারে বসবো নিয়মগুলো তোমাদের বলে দেবো। জীবনে সৎ পথে থাকো, স্বচ্ছভাবে থাকো, যতক্ষণ সোজা থাকবে ঠাকুরের দৃষ্টিও তোমার দিকে থাকবে, মায়ের দৃষ্টিও তোমার দিকে থাকবে। যখন পথ বেঁকে যাবে তখন ঠাকুরের দৃষ্টিও বাধাপ্রাপ্ত হবে, মায়ের দৃষ্টিও বাধাপ্রাপ্ত হবে। সকলে ভালো থেকো, নমস্কার। এবারে শিক্ষা মন্দিরের সহপ্রধান শিক্ষক মহাশয় শ্রীমান স্বামী শ্যাম সুন্দরানন্দজি মহারাজকে সংক্ষেপে দু চার কথা বলার জন্য বলছি। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে প্রণাম জানাই। আজকে এই ক্ষুদ্র অনুষ্ঠানে উপস্থিত আছেন পূজনীয় স্বামী দীক্ষেশানন্দজি মহারাজ, প্রধান শিক্ষক। উপস্থিত আছেন আমাদের আমন্ত্রিত দুজন গুণী ব্যক্তি যারা আজকে বিচারক হিসেবে রয়েছে। উপস্থিত আছে বিভিন্ন বিদ্যালয় থেকে আগত ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকাগণ এবং শিক্ষক শিক্ষিকাও হয়তো থাকতে পারে। আর এই বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষাকর্মীবৃন্দ সকলকে আমার যথাযোগ্য শ্রদ্ধা জানাই। এই অনুষ্ঠানের উপলক্ষ কি সেটা তো বলে দিয়েছেন পূর্ববর্তী বক্তারা, আমরা জেনেই গেছি। উপলক্ষ হলো এই যে একটা বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান তার 100 বর্ষ, কিন্তু উদ্দেশ্য কিন্তু ছাত্রছাত্রীরা, তোমরা। শুধু আজকে নয়, এই 100 বর্ষ উদযাপন উৎসব উপলক্ষে নয়, এই বিদ্যালয়ের 100 বর্ষ ব্যাপী পথ চলা তার উদ্দেশ্য কিন্তু তোমরা ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের ভিতরে স্বামী বিবেকানন্দ যেটি চেয়েছিলেন যে একাধারে তাদের বুদ্ধি এবং হৃদয় বৃত্তির বিকাশ ঘটবে, সেই উদ্দেশ্য নিয়েই এই প্রতিষ্ঠানের 100 বর্ষ ধরে চলা এবং 100 বছর পশ্চিমে আজকের এই অনুষ্ঠান। তা আমি বিশ্বাস করি আমাদের বক্তৃতার থেকেও
তোমরা যারা সামনে বসে আছো, একটু পরে বক্তৃতা দেবে, তাদের বক্তৃতা অনেক ভালো হবে এবং তোমাদের ভিতর থেকেই ভবিষ্যতে অনেক বড় বড় বক্তা উঠে আসবে। এই বিশ্বাস, এই আশা, এই প্রার্থনা ঠাকুরমা স্বামীজির চরণে রেখে আমার বক্তৃতা শেষ করছি। এই ধরনের প্রতিযোগিতা একেবারে এসেই আমরা ছাত্রদেরকে দিয়ে প্রতিযোগিতার ময়দানে নামিয়ে দিতে পারতাম, কিন্তু বাইরে থেকে যে সমস্ত প্রতিযোগীরা এসছে এবং আসার পরেই একটা নতুন পরিবেশে প্রথমে এসে মাইক্রোফোন করে তারা পরিবেশন করবে, এই অস্বাচ্ছন্দ্য বোধ যাতে তাদের মধ্যে না থাকে, তাই আমরা অনুষ্ঠানের শুরুতে এরকম একটা আয়োজন রেখেছি, যাতে এই পরিবর্তিত পরিবেশের সঙ্গে তারা বেশ মানিয়ে নিতে পারে। যাই হোক, এই পর্বের পরিসমাপ্তি হবে। আমাদের প্রধান শিক্ষক মহাশয় আপনাদেরকে স্বাগত এবং অনুষ্ঠানের আমন্ত্রণ জানাবেন। ओम नमो श्री यतिराजाय विवेकानंद सूराय सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहाय मंजुमती सौपना शिक्षक मातृकटी समूहती এবং দুইজন সহশিক্ষক আছেন, মাননীয় বিকাশ দা এবং স্বপন দা, এবং বিচারক আছেন শ্রী শিব কিঙ্কর দাস এবং শ্রী কৃষ্ণেন্দু ঘোষ। এদের সকলকে আমার তরফ থেকে জানাই শ্রদ্ধা, সম্মান এবং নমস্কার, এবং অবশ্যই স্বাগত জানাই বিচারক মন্ডলী যারা বৈজ্ঞানে এসেছেন তাদেরকে শিক্ষা মন্ত্রীর তরফ থেকে। বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা যারা এসেছেন এবং ছাত্রছাত্রী যারা এসেছেন তাদের সকলকে বিদ্যালয়ের তরফ থেকে স্বাগত। আজকে ছাত্রদের কাছ থেকে আমরা শুনবো, আগে যারা বলেছেন একটি কথা পরিষ্কার যে আমাদের মূল লক্ষ্য ছাত্র। ছাত্রদের কি করতে হবে? চরিত্র গঠন করতে হবে, মানুষ হতে হবে। মানুষ কথার অর্থ চরিত্রের সমষ্টি, অর্থাৎ আমার মধ্যে যে সমস্ত চরিত্রগুলো আছে সেইগুলো আমার পরিচয়। আলাদা করে আর কোনো পরিচয় কিন্তু আমাদের দরকার হয় না, কারণ আমি কত আমার ডিগ্রি আছে বা কি আছে, কত সম্পত্তি আছে, বাইরে কিছু নেই। যদি আমি মানুষ হতে পারি, অর্থাৎ আমার চরিত্র সৎ হয়, তাহলে আমি ভালো মানুষ। চরিত্র সৃষ্টি করতে হলে আমাদেরকে সেই মতো হতে হবে, এবং সেই চরিত্র গঠনের লক্ষ্যে আজকে বক্তব্যের বিষয় দেওয়া হয়েছে স্বামীজির উপরে। স্বামীজির উপরে ইন্টারেস্ট হয়েছে স্বামীজি যত পড়বে, স্বামীজিকে নিয়ে যত আলোচনা করবে, তত ভিতরে যে সমস্ত কালিমাগুলো আছে সেগুলো ধুয়ে যাবে। বাচ্চারা নিশ্চয়ই নিজের জামা কাপড় নিজেরা কিছু ধুয়ে ধোয়াধুয়ি করে নেওয়া এখন দেখেছি তো, নিজের জামা কাপড়গুলো ধোয়ার পরে হাতের ময়লাগুলো সব উঠে চলে যায়, আলাদা করে সাবান দিতে হয় না। ঠিক সেইভাবে জীবনে যখন যেখানে থাকবে তুমি স্বামীজি নিয়ে আলোচনা করো, মনের মধ্যে বিভিন্ন রকম ভাব আসবে যেগুলো সামাজিক নয় বা যেগুলো আমাদের সমাজে বেঁচে থাকার জন্য সভ্য নয়, সেই ভাবগুলো কিন্তু চলে যাবে স্বামীজি সেই শক্তিতে। স্বামীজি বলে তোমরা বলিয়ান হও, ঠাকুরমা স্বামীজির কাছে সেটাই আমাদের প্রার্থনা এবং আন্তরিক লক্ষ্য, লোক নারায়ণ সেবা নিষ্ঠ তোমরা পাও। অর্থাৎ আমার সামনে যারা মানুষ আজ আছে তাদেরকে নারায়ণকে সেবা করার জন্য নিজেদেরকে তৈরি হও। অর্থাৎ তাদেরকে সেবা করতে হলে আমাকে নিজেকে কিন্তু উন্নত হতে হবে, কারণ আমি যা সেবা করছি তার থেকে আমি যদি উন্নত না হই আমি সেবা করতে পারবো না। এই সেবা উন্নত হওয়ার অর্থ চরিত্র গঠনের মাধ্যমে তোমাকে বড় হতে হবে। ছাত্রছাত্রীরা তোমরা সেই চরিত্র গঠন করো, প্রকৃত মানুষ হও, সেই ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা। আর আবার যারা এসেছে বিভিন্ন স্কুল থেকে তাদের সকলকে বিদ্যালয়ের তরফ থেকে স্বাগত। আপনারা সকলে থাকুন এবং আরো যদি বেশি ছাত্র আসতে হবে আরো খুশি হতাম, তবে যারা এসেছেন তাদের ভালোভাবে এখানে ছাত্ররা পারফরমেন্স করবেন এবং আমাদের প্রায় যে বিদ্যালয় হবে সেটা 3 তারিখে মাস্টারমশাই বলে দেবেন। এসে পরে আরেকটু বলে রাখি, বিদ্যালয়ের 2 জন যারা বসে আছেন তারা আমাদের যে এই অনুষ্ঠানটা পরিচালনা করছেন সেই পরিচালনা সমিতির যুগ্ম সম্পাদক। তার থেকে বড় পরিচয়
দুইজনেই এই বিদ্যালয়ের ছাত্র এবং এই বিদ্যালয়ের শিক্ষক, এবং যিনি ঘোষক তিনি এই বিদ্যালয়ের ছাত্র এবং এই বিদ্যালয়ের প্রশাসক। সকলে ভালো থাকুন, এই কামনা। আমরা এই পর্ব শেষ করছি, কিন্তু সেই সঙ্গে আপনাদের একটা আমন্ত্রণ জানিয়ে রাখি। আজকের প্রতিযোগিতায় আপনারা উপস্থিত হয়েছেন এবং এই উপস্থিতির মধ্য দিয়ে সবকিছু শেষ হয়ে গেল না। আমাদের অনুষ্ঠানের তো এটা সবে সূচনা। আগামী পরশু 27 তারিখ থেকে আমাদের এখানে বিজ্ঞান প্রদর্শনী এবং প্রতিযোগিতা আছে। সেই প্রদর্শনী সাধারণের জন্য খুলে দেওয়া থাকবে 30শে সেপ্টেম্বর। সেই দিন সবাইকে আসার জন্য আমন্ত্রণ। 28 তারিখ শনিবার এখানে চক্ষু পরীক্ষা শিবির এবং স্বাস্থ্য শিবির আছে, 11:30 থেকে শুরু হবে। সেখানেও আপনাদের প্রয়োজনে অংশগ্রহণ করতে পারেন, বা আপনাদের এলাকার কোনো মানুষজন যদি সেই সুবিধা পেতে চান তাদেরকে জানাবেন। 29 তারিখ অবশ্য মূলত প্রাক্তন ছাত্রদের পুনর্মিলন অনুষ্ঠান। 30 সেপ্টেম্বর, 1 অক্টোবর এবং 3রা অক্টোবর বিভিন্ন ধরনের মনোজ্ঞ এবং চিত্তাকর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। প্রত্যেকটি অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাই। 30শে সেপ্টেম্বর শিক্ষা মন্দিরের ছাত্রদের সাংস্কৃতিক অনুষ্ঠান তো থাকছেই, সেই সঙ্গে 12:30টার সময় থাকবে ইন্দ্রজাল প্রদর্শনী, পরিবেশনায় মিস্টার ডায়মন্ড। 2:30টায় থাকবে ক্যালকাটা গ্লোব থিয়েটার্সের প্রদর্শন পাপেট শো, তাদের বিষয় টেনিং অব দ্য ওয়াইল্ড। আগামী 1 অক্টোবর বিকেল 2:30 জগন্ময় বসু এবং উর্মিমালা বসুর শ্রুতি নাটক পরিবেশিত হবে। ওই দিনই বিকেল 3:30 সঙ্গীত পরিবেশন করতে আসবে প্রথিত যশস্বী শ্রীমতী লোপামুদ্রা মিত্র। আগামী 3রা অক্টোবর শিক্ষামন্ত্রীদের ছাত্রদের পরিবেশনের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান তো থাকছে, এবং সবশেষে চিত্তপট প্রযোজনা কবি জসীমউদ্দিনের নকশি কথার মাঠ অবলম্বনে নাটক নকশি কথার পাঠ। সবকটি অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি একান্তভাবে কামনা। এই বলে এই পথের অনুষ্ঠান শেষ করলাম। সবাইকে বিচারকদেরকে মঞ্চ তাদের জন্য সুনির্দিষ্ট আসন গ্রহণ করার জন্য বলছি। এখন স্নেহা দাস। প্রত্যেক সুধীবৃন্দকে আমার প্রণাম এবং সহপাঠী বন্ধুদের আমার ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তৃতা শুরু করছি। তো আজ আমার বক্তৃতার বিষয়বস্তু যুব সমাজ ও সাহিত্য। 1897 সালে 19শে ফেব্রুয়ারি সমস্ত বিশেষ প্রেরণার আগুন ছড়িয়ে স্বামীজি স্পেশাল ট্রেন যোগে শিয়ালদহ স্টেশনে। সেদিন স্টেশনে যুব সমাজটাকে অভ্যর্থনা করতে এসে ঘোড়ার গাড়িতে বসিয়ে ঘোড়া চড়িয়ে নিজেরাই গাড়ি ডাকতে ডাকতে রিপন কলেজ পর্যন্ত নিয়ে যায়। তার শত কারণ সেদিন কেউ শোনে। এই যুব সমাজের প্রতি তার প্রবল আশা ছিল। যৌবনের মনে সমস্ত শক্তি সতেজ থাকে, মন নমনীয় থাকে। আন্তরিক হয়ে চেষ্টা করলে এই সময় পূর্ববর্তী থেকে মনকে যেমন খুশি তদ্ভাবে গড়ে তোলা সহজ নয় বলে মনে করতে। কোন উচ্চভাব গ্রহণ করে জীবনে স্থায়ীভাবে তা ধরে রাখবার এটাই উপযুক্ত সময় বলে তিনি মনে করতেন। মাদ্রাজ ও কলকাতাকে কেন্দ্র করে ভারতীয় স্বামীজির কাজ আরম্ভ করেন। মাদ্রাজের যুবকদের তিনি বলেছিলেন, আমি চাই কয়েকটি যুবক, কেহ বলিয়াছেন আধিষ্ঠ, বশিষ্ঠ, প্ররিষ্ঠ, মেধাবী যুবকগণই ঈশ্বর লাভ করিবে। এই সময় তোমাদের ভবিষ্যৎ জীবন গতিস্থির করিবার। কলকাতার যুবকদের তিনি বলেছিলেন, যুবকগণ ওঠো, জাগো, সাহস অবলম্বন করো, ভয় পাইও না, নির্ভীক হইতে হইবে, তবেই আমরা কার্যে সফলতা লাভ করব। তিনি আরো বলেন, ওঠো, জাগো, কারণ তোমাদের মাতৃভূমি
তিনি যুব সমাজকে সজাগ করে বলেন, আমাদের জাতীয় জীবন শরীরে এক ভয়ানক রোগের বীজ প্রবেশ করিতেছে। সবকিছু হাসিয়া উড়াইয়া দেওয়া, গাম্ভীর্যের অভাব, এই দোষ সম্পূর্ণরূপে ত্যাগ করিতে হইবে। তিনি আশীর্বাদ দিয়া বলেন, বীর হও, শ্রদ্ধা সম্পন্ন হও, আর যাহা কিছু অবশ্যই আসবে। স্বামীজি বিশ্বাসের সুরে বলেন, আমার দৃঢ় বিশ্বাস যে ভারতের যুবকগণের মধ্যে সেই শক্তি প্রকাশ পাইবে যাহা ভারতকে তাহার উপযুক্ত আধ্যাত্মিক অধিকারে পুনঃপ্রতিষ্ঠা করবে। তিনি জোরের সঙ্গে বলেন, কিছুতেই ভয় পাইও না, যেই মুহূর্তে তোমার মধ্যে ভয়ের সঞ্চার হইবে সেই মুহূর্তেই তুমি শক্তিহীন। ভয় জগতের সমুদয় দুঃখের মূল কারণ, ভয় সবচেয়ে বড় কুসংস্কার। যুব সমাজকে জাগাতে তিনি বলেন, হে বীর, সাহস অবলম্বন করো, সদা ওকে ডাকিয়া বলো, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী, ভারতের বৃদ্ধিকাল আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিনরাত্রি, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মানুষ করো, আমার দুর্বলতা, আমার কাপুরুষতা দূর করো। স্বামীজির সুরে সুর মিলিয়ে আজ আমরাও উদাত্ত কণ্ঠে বলি, মানুষ হও এবং অপরকে মানুষ হইতে সহায়তা করো। নমস্কার। পরের প্রতিনিধি শুভশ্রী মণ্ডল। এরপরে রেশমি খাতুন, তিনি তৈরি হয়ে দেব। এখন শুভশ্রী মণ্ডল। উপস্থিত বিচারকগণকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই এবং ছোটদের জানাই আমার অন্তরের ভালোবাসা। আমার আজকের বিষয় যুব সমাজ ও স্বামী। হে বীর, সাহস অবলম্বন করো, আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। এই বাণী বৃদ্ধ জগৎকে স্বামী বিবেকানন্দ বলেছিলেন। তিনি ছিলেন ভারতবর্ষের মূর্ত প্রতীক। তিনি ছিলেন দেবের ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের প্রিয়তম শিষ্য। তিনি যুবকদের উদ্দেশ্যে বলেছিলেন, আমাকে মনুষ্যত্ব দাও, আমাকে মানুষ করো। এই মহান মানব 1863 খ্রিস্টাব্দে 12 জানুয়ারি উত্তর কলকাতার সিমলার দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন বিশ্বনাথ দত্ত ও মাতা ভুবনেশ্বরী দেব। তার পোশাকি নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত এবং তার ডাক নাম ছিল দিলীপ। এরপর তিনি মেট্রোপলিটন স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় এবং বিএ পাস করেন কর্টিন চার্চ কলেজ থেকে। এরপর তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের কাছ থেকে ত্যাগের দীক্ষায় দীক্ষিত হয়ে ঈশ্বর এবং মানব সেবার মাধ্যমে খুঁজে পান ঈশ্বরকে দেখার নতুন পথ। তিনি যুবকদের উদ্দেশ্যে বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তিনি বেদান্তের সমুদ্র মন্থন করে খুঁজে পান বৈদান্তিক সাম্যবাদ। সাম্যবাদ হল শ্রেণীহীন, বর্ণহীন সমাজ প্রতিষ্ঠার সোপান। সবার উপরে মনুষ্যত্ব, তাহার উপরে গায়। তিনি সবার মধ্যে প্রচার করেন। স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন ক্ষত্রিয়দের সভ্যতায়, ব্রাহ্মণদের জ্ঞানী এবং শূদ্রদের সাম্প্রদায়িকতায় ভারতবর্ষকে এক মহামিলনের সমাধিক্ষেত্র গড়ে তুলতে। দুঃখ তাকে অনেকবার বিচলিত করেছিল, তাই তিনি ভারতবাসীর উদ্দেশ্যে বলেছেন, ভারত আবার জেগে উঠবে, জ্বরের শক্তিতে নয়, চৈতন্যের শক্তিতে। স্বামী বিবেকানন্দ মনে করতেন, যুব সমাজের দ্বারাই আমাদের সমাজে কল্যাণ সাধন সম্ভব। অথগতিত ভারতবর্ষের কল্যাণ সাধনের জন্য তিনি যুব সমাজকে বিশ্বস্ত বলে মনে করতেন। তিনি যুবকদের উদ্দেশ্যে বলেছিলেন, দেশপ্রেমিক হও, দেশকে ভালোবাসো। তিনি বলেছিলেন, টাকা নয়, চরিত্রের দ্বারাই সব সাফল্যে পৌঁছানো সম্ভব। তাই তিনি নিজের যুবকদের ভালোবাসার
আমাদের পরবর্তী প্রতিযোগী অন্নয় মণ্ডল, তুমি তৈরি থেকো। নমস্কার, শ্রদ্ধা নারক মণ্ডলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। শ্রদ্ধা নারক মণ্ডলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, উপস্থিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, সকলকে যথাযোগ্য ভালোবাসা ও সম্মান এবং আশাবাদ শারদীয় উৎসবের আগাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার বক্তব্য। স্বামী বিবেকানন্দের মতো মহামানবের কর্মজীবন সম্পর্কে সম্পূর্ণরূপে আলোকপাত করতে যাওয়া মানে আমার মতো একজন সাধারণ ছাত্রীর পৃষ্ঠতা ছাড়া আর কিছুই নয়। তবু আজকের প্রতিযোগিতার বিষয় স্বামী বিবেকানন্দ ও যুব সমাজ সম্পর্কে চেষ্টা করছি দু চার কথা বলার। 1863 খ্রিস্টাব্দের 12 জানুয়ারি উত্তর কলকাতা সিমলাপাড়ায় বিখ্যাত দত্ত পরিবারে যে আশ্চর্য সন্তানের আবির্ভাব হয়, যৌবনে সেই বীরেশ্বর বিবেকানন্দই শুধু ভারতবাসীর মন জয় করে নয়, সারা বিশ্বকে করল আহ্বান। এক সম্বোধন, হে আমেরিকার ভাই ও বোনেরা দ্বারাই শিকাগো ধর্মসভা হয়ে ওঠে মন্ত্রমুগ্ধ। আর তারপরে তো ছিলই তার শ্রীমুখ অমৃত মিশ্রিত হয়। স্বামী বিবেকানন্দ সন্ন্যাসী ছিলেন সত্য, কিন্তু সন্ন্যাসী হয়েও তিনি জগৎ থেকে বিচ্ছিন্ন হননি। তিনি পাহাড়ে, পর্বতে, বনে, জঙ্গলে ঈশ্বরকে পূজার পরিবর্তে মানুষের মধ্যেই ঈশ্বরকে খুঁজেছিলেন। মানুষের সেবাই ছিল তার প্রধান প্রাধান্য। স্বামীজি ছিলেন তারুণ্যের প্রতিমূর্তি, কারণ তার প্রত্যাশা ছিল তরুণদের কাছে, যুব সমাজের কাছে। মানুষের সেবায় মতো মহৎ এবং কঠিন ব্রতে তিনি চেয়েছিলেন কঠিন ব্রতে যুব সমাজই তার একমাত্র সহকর্মী। কারণ তরুণরা বলবান, সম্পূর্ণ অকপট, তেজস্বী এবং কর্মবিশ্বাসী, যুক্তি তাদের কাছেও। তিনি চাইতেন যুব সমাজকে জাগ্রত করার জন্য তিনি পাশ্চাত্য বিজ্ঞান শিক্ষা ও প্রযুক্তি বিদ্যার সাহায্য নিয়েছিলেন। কারণ তার মতে এই শিক্ষায় আসবে যুব সমাজের কুসংস্কারের সুযোগ। তিনি বলতেন, হে বঙ্গীয় যুবকগণ, তোমাদের টাকা কড়ি নাই, এই জন্যই এই শিক্ষা তোমাদের উপর নির্ভর করছে। তোমরা দরিদ্র, তাই তোমাদেরকে কাজ করিতে হবে। মহিলা সমাজের উন্নতির জন্য তিনি বিশেষভাবে ভাবতেছিলেন, কারণ তার মতে প্রকৃত শিক্ষা লাভ করতে পারলে তবেই মেয়েরা নিজেরাই নিজেদের সমস্যার মীমাংসা করতে পারবে। ক্যান্টারে কান্নাময় জীবনকে সরিয়ে মেয়েরা প্রকৃত শিক্ষা লাভ করতে পারে, তবেই তারা নিজেদের জীবিকা অর্জন করতে পারবে প্রয়োজনে। আমার এই স্বল্প বক্তৃতা যতটুকু বুঝি তার উপরে ভর দিয়ে আমি বলতে পারি, এই পরিস্থিতির জন্য এখন রাজনৈতিক, কারবারি ও রাষ্ট্রনেতারাই বেশি দায়ী। কারণ তাদের গদি দখল করার জন্য ও রক্ষার জন্য তারা যুব সমাজ ও তরুণদের কাজে লাগাচ্ছে। আর এই অবধি আমি আমার বক্তব্য শেষ করছি। তারপর অন্নয় মণ্ডল, পরের প্রতিযোগী চাঁদনি দাস, তুমি তৈরি থেকো। এখন অন্নয় মণ্ডল। হ্যালো, নমস্কার। এখানে উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা এবং অপর বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদেরকে আমার প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করব এবং এছাড়াও সকল সহপ্রতিযোগীদের আমার আন্তরিক ভালোবাসা।
আমার বক্তব্যের বিষয় যুব সমাজ ও স্বামীজি। 1897 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ একবার ভবিষ্যৎবাণী করেছিলেন যে আগামী 50 বছর পর ভারত স্বাধীন হবে এবং তারও 50 বছর পর ভারতের উত্থান শুরু হবে। 1947 সালে, অর্থাৎ তখন থেকে 50 বছর পরে ভারত স্বাধীন হয়েছে। কিন্তু 1997 সালের পর তো আজ আর 27 বছর অতিবাহিত। ভারত এই সময় বিজ্ঞান, ক্রীড়া জগৎ প্রভৃতি অনেক বিষয়ে উন্নতি লাভ করলেও সমাজের বিচারে ভারত যেন আজ আরো অতলে তলিয়ে গেছে। সমাজ থেকে সরে গেছে সত্য, সাম্য এবং মনুষ্যত্বের আদর্শ। স্বামীজি বলেছিলেন, সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। কিন্তু সেই সত্যই আর সমাজে অবহেলিত। যে যুব সমাজ পারে যে কোনো দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিতে, সেই যুব সমাজেরই আদর্শ আজ ধ্বংস হয়েছে। এই যুব সমাজকে স্বামীজির আদর্শে আদর্শায়িত করে এগিয়ে আসতে হবে দেশ গঠনের কাজে এবং তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। এই কাজে স্বামীজির বাণীগুলি আজও প্রাসঙ্গিক। স্বামীজি ছোটবেলায় একবার তার বাবার বৈঠকখানা থেকে আলাদা আলাদা জাতির জন্য রাখা মুখর টেনে দেখেছিলেন কিভাবে তার জাত যায়। তিনি কখনো চাকরির কথা মেনে নেননি। তিনি বলেছেন, ভারতকে উন্নত করতে বেদান্ত চিন্তার সঙ্গে সমন্বয় সাধন করতে হবে ইসলাম ও সাম্যের। তিনি আচার সর্বস্ব এবং কুসংস্কারচ্ছন্ন ধর্ম মেনে নেননি। তার কাছে ধর্ম ছিল বিজ্ঞানের মতো যুক্তিসিদ্ধ এবং কাঁচের মতো স্বচ্ছ। তিনি বলেছেন, শিব জ্ঞানে জীব সেবাই হল প্রকৃত ধর্ম। জীবে প্রেম করে সেই জন সেবিছে ঈশ্বর। তার মতে পরোপকারী ধর্ম, পরপীড়নই পাপ। সাহসিকতাই ধর্ম, কাপুরুষতাই পাপ। অপরকে ভালোবাসাই ধর্ম, অপরকে ঘৃণা করাই পাপ। একবার তার এক শিষ্যের কেদারনাথ থেকে তীর্থযাত্রা উপলক্ষে তিনি বলেছিলেন, রিলিজিয়ন ইজ আ জার্নি not only from Calcutta to Kedar. Religion is a journey from a brute man to Buddha man. তিনি বলেছেন, যাকে সেবা করা হচ্ছে তাকে দয়া এবং করুণার চোখে দেখে না। যাকে সেবা করা হচ্ছে তাকে সম্মান এবং ভালোবাসার চোখে দেখতে হবে এবং সেবা করতে হবে। তিনি বলেছেন, ভারতবর্ষকে উন্নত করতে দরকার শিক্ষার বিস্তার। তিনি দুই রকম শিক্ষার কথা বলেছেন। প্রথমটি হলো নিজের পায়ে দাঁড়ানোর জন্য বৃত্তিমূলক শিক্ষা এবং দ্বিতীয়টি হলো মনুষ্যত্বের শিক্ষা, সত্যের শিক্ষা এবং চরিত্র গঠনের শিক্ষা। তিনি খুবই দৃঢ় চরিত্র ছিলেন। তিনি এতই দৃঢ় চরিত্র ছিলেন যে আমেরিকাকে একবার এক হোটেলে তাকে নিগ্র অপবাদে ঢুকতে না দেওয়া বলে তিনি কোনো প্রতিবাদ করেননি যে তিনি নিগ্র নন। পরে তিনি বলেন, অপরকে ছোট করে আমি বড় হব, এর জন্য আমার জন্ম নয়। তিনি বলেছেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন আ ম্যান। এই ছিল তার শিক্ষা ভাবনা। এই শিক্ষা ভাবনার দ্বারাই ছেলে এবং মেয়ে, যুবক এবং যুবতী সকলকেই শিক্ষিত করে তুলতে হবে দেশ গঠনের কাজে। তিনি বলেছেন, ভারতকে উন্নত করতে শুধু শিক্ষার প্রসারই হবে না, দরকার স্বাস্থ্য ভাবনা। স্বাস্থ্যকে ভালোভাবে গড়ে তুলতে হবে। সুস্থ সবার যুবকদের তিনি পছন্দ করতেন। যুবকদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, গীতা পাঠের চেয়ে ফুটবল খেললে তোমরা স্বর্গের আরো নিকটবর্তী হবে। সুস্থ সবল অর্থে যে শুধু শারীরিকভাবে সুস্থ তাই নয়, মানসিকভাবেও সমানভাবে সুস্থ হতে হবে। বাল্য বয়স থেকে বালক নরেন্দ্রনাথের প্রিয় অভ্যাস ছিল ধ্যান করা। এই জন্যই প্রখর ছিল তার স্মৃতিশক্তি। তিনি বাল্য বয়সে ইংরাজি শিখতে অস্বীকার করেছিলেন, কিন্তু পরে তার প্রবল স্মৃতিশক্তির জোরে তিনি ইংরাজি আয়ত্ত করেন এবং এর মাধ্যমে শিক্ষাগত যে বক্তৃতা তিনি দিয়েছিলেন তার জন্য সমগ্র ভারতবাসী আজও গর্ববোধ করে। তিনি ভারতবাসীর উদ্দেশ্যে বলেছেন, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বারান নিবোধত, অর্থাৎ ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। এই আদর্শকেই মেনে নিতে হবে সকল যুব সমাজকে। স্বামীজির ধর্ম ভাবনা, স্বামীজির শিক্ষা ভাবনা, এই আদর্শে আদর্শায়িত হয়ে সমগ্র যুব সমাজকে এগিয়ে আসতে হবে দেশ গঠনের কাজে। দেশপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ হতে হবে। ভারতবর্ষকে উন্নত করতে হবে, কিন্তু কখনো ধর্মকে বাদ দিয়ে নয়। কারণ ভারতবর্ষকে অন্যান্য দেশের থেকে আলাদা করে এই ধর্ম এবং আধ্যাত্মিকতার শক্তি। ভারতবর্ষকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিতে হবে সকল যুব সমাজকে। এই আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।
আমাদের পরবর্তী প্রতিযোগী চাঁদনি দাস। সে পরে আনন্দিকর তুমি তৈরি থেকো। এখন চাঁদনি দাস। নমস্কার। আজ আমার বক্তব্যের বিষয় যুব সমাজ ও স্বামীজি। প্রথমেই বলি, উপস্থিত বিচারক মণ্ডলী ও আমার গুরুজনদের প্রণাম জানিয়ে সেই সঙ্গে অন্যান্যদের সম্মান জানিয়ে আজ আমার বক্তব্যটি শুরু করছি। আমরা জানি যে একটা সমাজের উপর নির্ভর ও অবনতি সবসময় বিশ্বাস করে সেই সমাজের দেশের উপর। সমাজই সঠিক দিশা দেখিয়ে একটি নবতর জীবন পথে সেই সমাজ উন্নতি হতে সাহায্য করে। ভারতবর্ষের মোট জনসংখ্যার মধ্যে 65% হলো যুব সম্প্রদায়। অথচ আমরা 21 শতাব্দীতে দাঁড়িয়ে মর্মে মর্মে উপলব্ধি করতে পারি যে বর্তমানে সমাজে নানা মানুষ নানা কারণে নানা বিষয়ে নানা প্রশ্নে জর্জরিত হয়ে পড়েছে। আমরা জানি স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতে একটি সমাজ গড়ে তুলতে গেলে যুব সম্প্রদায়কে সঠিক দিশা দেখিয়ে তাদেরকে নবতর জীবন পথে উন্নতি হতে সাহায্য করতে হবে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, হে যুবক ভাই, তোমরা ওঠো, জাগো, তোমরা যে বড় বড় কাজের জন্য জন্মেছ সেগুলি তোমাদের যে করতেই হবে। তোমাদের লক্ষ্য না পর্যন্ত থামিও না তোমরা। যতদিন না তোমাদের লক্ষ্য থামছে ততদিন তোমরা থামিও না তোমাদের কাজ। যে গভীর বিশ্লেষণ ও তাৎপর্যপূর্ণ স্বামী বিবেকানন্দ জীবন পথে বলেছিলেন যে আমি সঠিক দিশা দেখিয়ে যুব সম্প্রদায়কে জীবন পথে সাহায্য করতে চলেছি, কিন্তু এ বিষয়ে কোনো সন্দেহ নেই। স্বামী বিবেকানন্দের নামটি উচ্চারণ ও অবশ্য সাম্যিক হয়ে উঠবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, সমাজ গঠনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও প্রাসঙ্গিক হয়ে উঠবে স্বামী বিবেকানন্দের জীবন ও দর্শন। অরবিন্দ ঘোষ, মহাত্মা গান্ধী, বি.আর. আম্বেদকরের থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু, এই অগণিত মহান নেতাদের তিনি অনুপ্রাণিত করেছেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে আরেকবার ধন্যবাদ জানালাম। নমস্কার। আনন্দিকর। পরবর্তী প্রতিযোগী হবে বিধান হালদার, তুমি তৈরি থেকো। এখন আনন্দিকর। নমস্কার। প্রথমেই ঠাকুর বা স্বামীজিকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই এবং উপস্থিত বিচারক মণ্ডলী ও গুরুজনদেরকে আমার প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমার বক্তব্যের বিষয় যুব সমাজ ও স্বামীজি। একজন ঐতিহাসিক লিখেছেন, জগতে মহাপুরুষদের চেনা সহজ, কিন্তু তাদের প্রকৃত স্বরূপ উপলব্ধি করা কঠিন। স্বামী বিবেকানন্দ সম্বন্ধে এই উক্তিটি বিশেষভাবে প্রযোজ্য। জনসাধারণ তাকে শ্রী শ্রী রামকৃষ্ণের আধ্যাত্মিক মানসপুত্র, সর্বত্যাগী সন্ন্যাসী, শ্রী রামকৃষ্ণ মঠ মিশনের প্রতিষ্ঠাতা এবং হিন্দু ধর্মের প্রচারক বলে ভক্তি ও পূজা করেন। শ্রী রামকৃষ্ণ বলেছেন, নরেন্দ্র অখণ্ডখানি ঋষি, অন্তহীনাত্মার স্বরূপ। স্বামী বিবেকানন্দ ঋষি, পূর্ণ মানুষ, পরিত্রাতা এবং পথ প্রদর্শক। স্বামী বিবেকানন্দ যুব সমাজের জীবনের গতিকে নদীর সঙ্গে তুলনা করে বলেছেন, বহমান স্রোতস্বিনীর জলই স্বচ্ছ, নির্মল এবং স্বাস্থ্যপ্রদ। গতির ঊর্ধ্ব হয়ে গেলে তা দূষিত ও অস্বাস্থ্যকর হয়ে পড়ে। নদীর সমুদ্রকে লক্ষ্য করে এগিয়ে চলতে চলতে যদি মধ্যপথে গতি হারায় তাহলে তা বদ্ধ হয়ে পড়ে। যেমন প্রকৃতিতে তেমনই মানব সমাজেও সামনে সুনির্দিষ্ট একটি লক্ষ্য থাকলে
তবেই জাতির অগ্রগতির প্রয়াস সংহত ও সার্থক হয়। এই লক্ষ্য নির্দিষ্ট করবার আগে আমাদের মনে রাখা প্রয়োজন ভারতের চিরাচরিত ঐতিহ্য, আদর্শ, আধ্যাত্মিকতাকে, যার সম্বন্ধে সচেতন না হলে সমৃদ্ধি হবে অসংলগ্ন এবং হয়তো শেষ পর্যন্ত তা অগ্রগতির পরিবর্তে জাতিকে অবক্ষয়ের দিকে নিয়ে যাবে। স্বামীজি বলেছেন, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না, ওঠো, জাগো, ও বিশ্ব পূরণ না হওয়া পর্যন্ত থেমো না। তোমরা অতীতকে ভুল বুঝছো, ধর্মকে ভুল বুঝছো। ধর্মই তোমাদের বাঁচিয়ে রেখেছে, ধর্মকে ভুলে না গেলে এখনো তা বাঁচিয়ে রাখবে। তিনি এই প্রসঙ্গে বলেছেন, উদ্দিষ্টত জাগ্রত, প্রাপ্য বরান নিবোধ হত। অতীত ভারতবর্ষ থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে এবং সেটাই আমাদের পথ প্রদর্শক। তরুণদেরকে মানুষ করা গেলে সারা দেশ মানুষ হয়ে যাবে, এটা ছিল তার কথা। তিনি বলেছিলেন, I am a Vedantist, although I am a socialist, because half a loaf is better than no bread. তিনি ধর্মকে অগ্রগতির পথ হিসেবে নিয়েছিলেন। তিনি ধর্মের আধ্যাত্মিকতাকে কেবল স্মরণ করেননি, সেজন্যই তিনি বলেছিলেন, আধ্যাত্মিকতা হবে একটি দিক আর বস্তুগত দিক হবে আরেকটি দিক। এই দুটি যদি মনিকার্য যোগ করতে পারা যায়, তাহলেই ব্যক্তির উন্নতি, তাহলেই মানুষের উন্নতি। আজ বর্তমান ভারতবর্ষের দিকে তাকালে মনে হয় এবার অস্থির ভারতবর্ষ। সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ, সাম্প্রদায়িকতা, বেকারত্ব, অশিক্ষা, কুশিক্ষা, উচ্ছৃঙ্খলতা, পরিবেশ দূষণ এবং চিরকালীন দারিদ্র। বর্তমান যুব সমাজের মধ্যে যে অস্থিরতা, যে ভ্রান্তি, আদর্শের লক্ষ্যভ্রষ্ট জীবন, জীবন থেকে পলায়নমুখিতা, তার অনেক অর্থনৈতিক সামাজিক কারণ যেমন রয়েছে, তার মধ্যে অন্যতম একটি কারণ হলো ভীতি। ভয় থেকে মুক্ত হওয়া আবশ্যক। বর্তমান যুব সমাজ যে অবক্ষয়ের মধ্যে পড়েছে, তা থেকে অনেকখানি উঠে আসতে পারে যদি আমরা স্বামীজি ও শ্রী শ্রী রামকৃষ্ণের আদর্শকে অনুসরণ করে চলি। যুব সমাজ এতদিন যে আদর্শকে অনুসরণ করে এসেছে, বর্তমান যুব সমাজকেও সেই আদর্শের পথে সঠিকভাবে পরিচালিত করতে হবে, যাতে তারা দেশের সুমহান ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে লক্ষ্যের দিকে এগোতে পারে। তিনি যুব সমাজের প্রতি আস্থা রেখে বলেছেন, My faith is in the younger generation, the modern generation. They will fight out the whole problem like lions. যুব সমাজের মধ্যে যে প্রবল প্রাণশক্তি রয়েছে, তা ভালো নয়, মন্দও নয়। সঠিক পথে চালিত হলে তা কল্যাণপ্রদ হবে, তার ব্যত্যয় ঘটলে তা বিধ্বংসী হবে। যুব সমাজের সম্মুখে একটি প্রকৃত লক্ষ্য স্থাপন করতে হবে, যাতে তারা সেই লক্ষ্যের পথে ঠিকভাবে পৌঁছতে পারে। স্বামীজির আদর্শে যে সব তরুণ তরুণী নিজেদের ব্যক্তি জীবন গড়ে তুলবে, তাদের মধ্যে একাধারে ফুটে উঠবে সততা, পবিত্রতা, আত্মবিশ্বাস, সাহস, কর্মোদ্যম এবং সর্বোপরি দেশের প্রতি ও মানুষের প্রতি ভালোবাসা এবং ভারতবর্ষ সম্পর্কে গৌরব ও শ্রদ্ধা। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। বিধান হালদার, পরবর্তী প্রতিযোগী বর্ষা হালদার, তৈরি থেকো। এখন বিধান হালদার। এখানে উপস্থিত সকল বিচারকবৃন্দকে আমার শ্রদ্ধেয় প্রণাম জ্ঞাপন করে আমি বিধান হালদার রামেন্দ্র হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র। আর শ্রী রামকৃষ্ণ মিশনের শিক্ষা মন্দিরের শতবার্ষিকী অনুষ্ঠান উপলক্ষে আমি আর যুব সমাজের সামাজিক সম্পর্কে একটি বক্তব্য আমার কাছে রাখতে চাইছি। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। এই বাণী মৃতপ্রায় জাতির কর্ণে তিনি শুনিয়েছিলেন। তিনি হলেন ভারত আত্মার মুহূর্ত প্রতীক, বীর সন্ন্যাসী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের প্রিয়তম শিষ্য। স্বামী বিবেকানন্দ হলেন ভারতবর্ষের গৌরব সূর্য, যার আলোক ছটায় সমগ্র ভারত তথা পৃথিবী আলোকিত। এই মহামানব 1863 খ্রিস্টাব্দের 12 জানুয়ারি কলকাতার সিমলা অঞ্চলে দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা বিশ্বনাথ দত্ত, মাতা ভুবনেশ্বরী দেবী।
ছোটবেলায় তার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত, ডাক নাম বেড়ে। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কাছে ত্যাগ মন্ত্রে দীক্ষিত হওয়ার পর তিনি নবরূপের ঈশ্বরকে উপলব্ধি করলেন। মানুষের মধ্যেই খুঁজে পেলেন ঈশ্বরকে এবং মানব সেবার মধ্যেই দেখলেন ঈশ্বর সেবার পর। তাই তিনি উদাত্ত কণ্ঠে বলেছিলেন, বহুরূপে সম্মুখে তোমার ছাইকোটা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। স্বামীজি ভারতবর্ষে এমন এক সমাজের স্বপ্ন দেখেছিলেন যেখানে ব্রাহ্মণ্য সমাজের জ্ঞান, ক্ষত্রিয়ের সভ্যতা, বৈশ্যের সম্প্রসারণ শক্তি এবং শূদ্রের সাম্যের আদর্শ মিলিত হয়ে এই দেশ এক মহামানবের পূর্ণ পীঠস্থানে পরিণত হয়। আর তিনি একথা মনে প্রাণে বিশ্বাস করতেন যে কাজে তাকে একমাত্র সহায়তা করবে যুব সমাজ। অধঃপতিত এবং বর্ধমিত ভারতবর্ষকে পুনরায় স্বমহিমায় প্রতিষ্ঠা করতে স্বামীজি যুব শক্তির উপর বিশ্বাস স্থাপন করেছিলেন। তিনি বলতেন, শুধু মানুষ চাই, শুধু শক্তিমান মানুষ। সমকালীন যুব সমাজ স্বামীজির এই ত্যাগ ও আদর্শের মধ্যে উদ্বুদ্ধ হয়ে সবচেয়ে শৃঙ্খল প্রচারের জন্য উদ্বোধিত হয়েছিল। যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে স্বামীজি বলেছিলেন, তোমরা দেশপ্রেমিক হও, জাতিকে প্রাণের সঙ্গে ভালোবাসো। দেশে তরুণ রক্তকে উজ্জীবিত করতে স্বামীজির বাণী উদ্দেশ্যটা জাগ্রত প্রাপ্য পরাণ নিবেদিত, অর্থাৎ ওঠো, জাগো, আর লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। যুব সমাজের প্রতি তার নির্দেশ ছিল, হে যুবকবৃন্দ, দরিদ্র, অজ্ঞ, নিপীড়িত মানুষদের ব্যথা তোমরা প্রাণে প্রাণে অনুভব করো। স্বামীজি সর্বদা যুব সমাজের জনসেবায় প্রাণপাত করার কথা বলতেন। তার মতে চরিত্রই হলো সকল সাফল্যের মূল। তাই তিনি চরিত্রবান বলিষ্ঠ যুবক দল গঠন করতে চেয়েছিলেন। তিনি যুবকদেরকে বলতেন, তোমরা মায়ের জন্য বলি প্রদত্ত। এই জীবন কেবলমাত্র ব্যক্তিগত গুণের জন্য নয়, দেশের জন্য, দেশের মানুষের জন্য। তাই তিনি স্বামীজি উপলব্ধি করেছিলেন, জাতির অনগ্রসরতার প্রধান কারণ হচ্ছে অশিক্ষা, অজ্ঞতা। শিক্ষার মধ্যেই তিনি দেখেছিলেন জাতির মুক্তির মূল চাবিকাঠি। তাই তিনি যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন, তুমি যদি 100 জন তরুণকেও পাও, তাও আমি ভারতকে বদলে দিতে পারি। বিবেকানন্দ কেবলমাত্র শারীরিক ও মানসিক যে সীমাবদ্ধতায় আটকে ছিলেন না, তিনি যুবকদেরকে সামাজিক দায়বদ্ধতা সম্পর্কেও স্মরণ করিয়ে দিয়েছিলেন। স্বামীজির আশা ছিল এদেশের যুব সমাজই নিরক্ষর মানুষদের মনের মধ্যে জ্ঞানের আলো প্রজ্বলিত করবে। আর তার সেই আদর্শে প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশন আজও সেই কাজ করে চলেছে। স্বামীজি বলেন, ভারতবর্ষের গৌরব, ভারত আত্মার মূর্ত প্রতীক এবং যুব সমাজের কাছে মৃত সঞ্জীবনী মন্ত্রের মতো, যার জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রোমানোলাকে বলেছিলেন, ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া, রিড বিবেকানন্দ। এখন বর্ষা হালদার, এখন প্রতিযোগী বর্ষা হালদার। নমস্কার। আজকে আমার সামনে উপস্থিত সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষকমণ্ডলীকে জানাই আমার প্রণাম। হে বীর, হে বীর, সাহস অবলম্বন করো এবং সকর্মে বলো, আমি ভারতবাসী। ভারতবাসী আমার ভাই। এই বিখ্যাত বাণীকে সবার সামনে
তাই থেকে স্বামী বিবেকানন্দ জাতি মুক্তির কারণ, তাই তিনি বিশ্বাসী ছিলেন যে যুব সমাজই অসহায় নিরক্ষর মানুষকে শিক্ষিত করবে, তাদের মধ্যে জ্ঞানের প্রদীপ জ্বালাবে, যার প্রতিষ্ঠা আদর্শে পরিত রামকৃষ্ণ মিশন সেই কাজ করে চলেছে। বিবেকানন্দ ভারতবর্ষের শক্তি। তিনি তাই জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রোমারতাকে বলেছিলেন যে ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া, রিড বিবেকানন্দ। এখন সুস্মিতা দাস, এখন প্রতিযোগী সুস্মিতা দাস। এর পরের প্রতিযোগী শুভায়ু ভান্ডারী, তৈরি থেকে শুভায়ু। হ্যালো, নমস্কার, আমি সুস্মিতা দাস। উপস্থিত সমস্ত দর্শক মণ্ডলী এবং গুরুজনদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন এবং আমার সমবয়সী সবাইকে আমার ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকের বক্তব্যের বিষয় স্বামীজি ও যুব সমাজ। স্বামী বিবেকানন্দ সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি, তার মহান অবদানের কথা তো আমরা সবাই জানি। তাই চলুন না আজ স্বামীজির যুব সমাজ সম্পর্কিত মহৎ ভাবাদর্শ নিয়ে একটু জেনে নেওয়া যাক। আমাদের যুব সমাজকে ঠিক যেমন আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন হওয়া প্রয়োজন, ঠিক তেমনি জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হওয়াটাও প্রয়োজন। নয়তো আমাদের ব্যক্তি সত্তার বিকাশ সম্ভব নয় এবং তার জন্য জীবনে চাই মহৎ ব্যক্তিদের আদর্শ অনুসরণ। এক্ষেত্রে আমরা নির্দ্বিধায় স্বামী বিবেকানন্দের ভাবাদর্শ অনুসরণ করতে পারি। তিনি ছিলেন একজন যুবক সন্ন্যাসী। তিনি নিজে তার জীবনে দেখিয়েছেন একজন যুবক চাইলে কি না করতে পারে। তিনি পৃথিবীতে সশরীরে অবস্থান করেছিলেন মাত্র 39 বছর, অথচ তার এই স্বল্প পরিসর জীবনে তিনি যুবকদের জন্য যে উচ্চ আদর্শ স্থাপন করে গেছেন তা আজও অবিস্মরণীয়। তিনি যুবকদেরকে তাদের জীবনের লক্ষ্যের প্রতি স্থির এবং অটল থাকতে বলেছিলেন। তিনি বলেছিলেন, ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। স্বামীজি মনে করতেন জীবনের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত মানবতার সেবা করা। তিনি যুব সমাজকে সেবাব্রতী হওয়ার পরামর্শ দেন এবং বলেন, জীবে প্রেম করে যে জন, সেই জন সেবিছে ঈশ্বর। তার কাছ থেকে আমরা একাধারে আত্মবিশ্বাস এবং আত্মপ্রত্যয়ের শিক্ষাও পাই। তিনি বারবার বলতেন, নিজের প্রতি বিশ্বাস স্থাপন করো, কারণ আত্মবিশ্বাস ছাড়া কোনো কাজে সাফল্য আসে না। নিপীড়িত অন্ধকারাচ্ছন্ন ভারতবর্ষকে আশার আলো দেখানোর জন্য তিনি যুব সমাজকে বারবার এগিয়ে আসতে বলেছেন, কারণ যুব সমাজের মধ্যেই রয়েছে অসীম শক্তি এবং অমীয় সম্ভাবনা। তিনি যুব সমাজকে জাতির মেরুদণ্ড হিসেবে দেখতেন এবং বিশ্বাস করতেন ভারতকে আবার তার পূর্ব মহিমা ফিরিয়ে দেওয়ার জন্য, তার আগের অবস্থানে ফিরিয়ে নেওয়ার জন্য যুব সমাজই অগ্রণী ভূমিকা পালন করবে। আমাদের দেশে একটা সময় ইংরেজরা শাসন করে গেছে। পরাধীনতার শৃঙ্খলে আমাদের দেশ জর্জরিত ছিল। সেই পরাধীনতার শৃঙ্খল থেকে স্বামীজির আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমাদের দেশকে শৃঙ্খল মুক্ত করেছিল কিন্তু এই যুব সমাজ। স্বামীজি বারবার বলতেন, দেশপ্রেমিক হও, দেশের অসহায় নিপীড়িত দরিদ্র মানুষের ব্যথায় সমভাবে ব্যথিত হও। তিনি মনে করতেন টাকা সবকিছুর মূলে নয়, টাকা মানুষের প্রয়োজনে তাকে ঠিকই, কিন্তু সেই অর্থ দিয়ে কখনো মানুষকে বিচার করা যায় না। কোনো মানুষ তখনই সমাজ কল্যাণে আসতে পারবে যখন তার চরিত্র সঠিকভাবে গঠন করা হবে। এই স্বল্প সময়ে এটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। এখন শুভায়ু ভান্ডারী, এর পরের প্রতিযোগী অতসী দাস।
নমস্কার। প্রথমে ঠাকুর মা এবং স্বামীজির রাতন চরণে আমার শতকোটি প্রণাম জানাই। সেই সঙ্গে উপস্থিত বিচারক মণ্ডলী এবং দুজন বৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই এবং অন্যান্যদের যথাযথ শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজ আমার বক্তব্যের বিষয় যুব সমাজ ও স্বামীজি। একবিংশ শতাব্দীর বিজয় লব বিজ্ঞান এবং প্রযুক্তির উপর ভর করে দিগ্বিজয়ের আকাঙ্ক্ষায় ছুটে চলেছে। মাঝে মাঝে মনে হয় যেন রূপকথার ফিনিক্স পাখির মতো তার উত্থান। আমরা জানি কোন দেশের উন্নতি বা অবনতি সমস্তটাই নির্ভর করে সেই দেশের সমাজের, কারণ সমাজই সাধারণ মানুষকে সঠিক পথের দিশা দেখিয়ে নবতর জীবন গড়তে উন্নীত হতে সাহায্য করে। আর সমাজের ভাগ্য কিসের উপর নির্ভর করে? সমাজের ভাগ্য নির্ভর করে সেই দেশে থাকা যুবক যুবতীদের। কোন দেশের যুবক যুবতীরা যত বেশি প্রাণবন্ত সৃজনশীল হবে, সেই সমাজ তথা সেই দেশ তত তাড়াতাড়ি তার কাঙ্ক্ষিত উচ্চতায় পৌঁছে যাবে। আমাদের এই ভারতবর্ষে মোট জনসংখ্যা প্রায় 65% হল যুব সম্প্রদায়। কিন্তু বর্তমান দুর্ভাগ্যের বিষয় যে আজ এই যুব সম্প্রদায় নানাভাবে দ্বিধাগ্রস্ত এবং নিষ্ঠায় আসক্ত। কম্পাসহীন জাহাজের মতো তাদের জীবন যেন চলেছে লক্ষ্যহীনভাবে। এর মূল কারণ হলো তাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব। তাই স্বামীজি বলেছেন, বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, নিজের উপরে বিশ্বাস, ঈশ্বরে বিশ্বাস, ভাই উন্নতি লাভের একমাত্র উপায়। আজ যুব সমাজের এই অধঃপতন গোটা সমাজ তথা ভারতকে এক সম্ভব বিপদের সম্মুখীন করেছে। তাই আজ এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে স্বামীজির চলার পথের আদর্শ হোক না সঞ্জীবনী সুখার মতো। স্বামীজি অন্যান্য ধর্মগুরুদের মতো পরলোক চর্চা করতেন না। তিনি সব সময় চাইতেন এই সমাজ থেকে কিভাবে কুসংস্কার, হিংসা, অশিক্ষা, ঘৃণাকে উৎক্ষেপণ করা যায় এবং সেখানে প্রতিষ্ঠা করা যায় প্রেম, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধের এক নতুন সমাজ। এই কাজের জন্য তিনি যুব সম্প্রদায়কেই সর্বশ্রেষ্ঠ বলে মনে করেন। তাই তো তিনি বলেছিলেন, My faith is in the younger generation, the modern generation. Out of them will come out my God. They will work out all the problems like lions. অর্থাৎ অতীতে স্বামীজি আমাদের সিংহ বলে সম্বোধন করেছেন। তাই বর্তমানকালে দাঁড়িয়ে আমাদের কি উচিত নয় সেই পরিচয়টাকে বজায় রেখে আবার সমাজটাকে সেই উন্নত স্তরে নিয়ে যায়? আজ যুব সমাজের একমাত্র কর্তব্য বা লক্ষ্য হওয়া উচিত বহুজন হিতায় বহুজন সুখায়। এই লক্ষ্যে চালাকি করে কোনো কাজই সম্ভব নয়। সমস্ত সমস্যার সমাধান করতে হবে সততার সঙ্গে, সততার সঙ্গে নয়। সমগ্র যুব সমাজকে আজ এই ক্ষুদ্রতর চিন্তা ভাবনা থেকে সরে আসতে হবে এবং আমরা এই বৃহত্তর চিন্তা ভাবনা করতে হবে দেশ এবং দেশের উন্নতির জন্য। আমরা যদি ভারতকে আবার সেই উন্নতির শিখরে নিয়ে যেতে চাই, তাহলে যুব সম্প্রদায়কে উপলব্ধ করতে হবে এই 150 কোটি ভারতবাসীর দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা। আজ সারা বিশ্ববাসী হিংসা, ক্ষুদ্র স্বার্থ, রক্ত, হানাহানিতে উন্মত্ত হয়ে গেছে। এই ক্রান্তিকারী দাঁড়িয়ে স্বামীজির বাণী, তার আদর্শ হোক না আমাদের চলার পথে পাবে। আমরা যদি তাকে আবার হৃদয় থেকে বরণ করতে পারি এবং কাঙ্ক্ষিত উচ্চতায় পৌঁছে যেতে পারি, তাহলে অভিভাষায় বলাই যায়, বলো 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 সবে শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। হ্যাঁ, আমি আশা